যুদ্ধ শুরু হওয়ার পর সব ধরনের গুজব আর জল্পনার অবসান ঘটিয়ে হঠাৎ জনসম্মুখে এলেন ইরানের নতুন রাহবার মোস্তফা খামেনি। কিন্তু তার এই ফিরে আসাটা কোনো সাধারণ প্রত্যাবর্তন নয়। খোদ ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ডিমোনোকে লক্ষ্যবস্তু বানিয়ে বিশ্বকে এক ভয়াবহ যুদ্ধের বার্তা দিলেন তিনি, এবং সে যুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার চরম আলটিমেটাম, অন্যদিকে হরমুজ প্রণালীতে চীন ইরানের অঘোষিত রাজত্ব। বিশ্ব কি তবে তৃতীয় মহাযুদ্ধের দ্বার প্রান্তে? মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কি গ্রাস করতে চলেছে ভারত সহ পুরো বিশ্বের অর্থনীতিকে? জিওপলিটিক্সের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মোস্তফা খামেনির সে গোপন ওয়ার রুমের রহস্য এবং পর্দার আড়ালের এক নতুন বিশ্ব শক্তির উত্থান। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি প্রচারিত একটি ভিডিও চিত্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। 6 এপ্রিল প্রচারিত ফুটেজটিতে দেখা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা এবং বর্তমান কমান্ডার ইন চিফ মোস্তফা খামেনি একটি উচ্চ প্রযুক্তির ওয়ার রুমে বসে সামরিক কর্মকর্তাদের সাথে শলা পরামর্শ করছেন। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ছিল তার ঠিক সামনে থাকা বিশাল ডিজিটাল স্ক্রিন, যেখানে স্পষ্ট ভেসে উঠছিল ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত অতি সংবেদনশীল ডিমোনা পারমাণবিক চুল্লির স্যাটেলাইট ইমেজ। ভিডিওর এই দৃশ্যটিকে নিছক কোনো সামরিক মহড়া হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। সরাসরি ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের ছবি প্রদর্শন করে তেহরান কার্যত তেল আবিবকে এই বার্তাই দিচ্ছে তাদের দূরপাল্লার মিসাইল এবং ড্রোনগুলো এখন ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাকেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আমরা জানি ইতিমধ্যে এই চলমান যুদ্ধে ইরান 2 বার ডিমোনোর আশপাশে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছিল এবং বহু হতাহতের ঘটনা ঘটেছিল। পর্দার ওপারে মোস্তফা খামেনির গভীর উপস্থিতি এবং টেবিলে রাখা মানচিত্রের ওপর তার নিবন্ধ দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে ইরান এখন আর ভয়ঙ্কর আঘাত হানবে আমেরিকা ও ইসরায়েল জোটের বিরুদ্ধে। ডিমোনের উপর এই ভার্চুয়াল টার্গেট স্থাপনের মাধ্যমে ইরান মূলত ইসরায়েলের রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করার একটি প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলো। আর এই ভিডিওটি প্রকাশের সময়কালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি একদিকে যেমন ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার উত্তরাধিকারের একটি শক্তিশালী বার্তা, অন্যদিকে চিরশত্রু ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য এক চরম মনস্তান্ত্রিক যুদ্ধ। সামরিক বোদ্ধাদের মতে হাই রেজুলেশন স্ক্রিনে ডিমোনের ওই ছবি প্রদর্শন করা মানে হলো ইরান কেবল আরো ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত নয়, বরং তারা জানে ঠিক কোথায় আঘাত করলে প্রতিপক্ষকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া হবে। আজকে বাংলাদেশ সময় রাত 8:30টার দিকে যে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্প ইরানকে দিয়েছিল সেটা শেষ হবে, এবং ট্রাম্প বারবার বলেছেন, কিছুক্ষণ আগেও তিনি এক প্রেস কনফারেন্সে বলেছেন সময় শেষ হয়ে আসছে, এর মধ্যে যদি হরমুজ প্রণালী না ছেড়ে দেয় এবং চুক্তি যদি না করে ইরান, তাহলে ইরানের সব কিছু গুড়িয়ে দেওয়া হবে, যত স্থাপনা আছে ভয়াবহ হামলা চালানো হবে। ঠিক একদিন আগে মোস্তফা খামেনির এই ভিডিওটা এসে ইরান এই বার্তাটাই দিল যে তোমরা যদি আমাদের স্থাপনাগুলোতে ভয়াবহ হামলা চালাও তাহলে আমরা ইসরায়েলের কিচ্ছু রাখবো না, বিশেষ করে ডেমোনের যে পারমাণবিক স্থাপনা আছে ওইটা গুড়িয়ে দেব এবং এর রেডিয়েশন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে। প্রচলিত ভূ রাজনীতিতে আমরা এতদিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া এই 3 পরাশক্তির দাপট দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু আধুনিক সমর কৌশল আর জ্বালানি রাজনীতির দাবার চালে দ্রুত দৃশ্যপট বদলে যাচ্ছে। বিশ্ব আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে চতুর্থ বৈশ্বিক শক্তি কেন্দ্র হিসাবে আবির্ভূত হচ্ছে পারস্যের সিংহ ইরান। কোনো বিশাল অর্থনীতি বা সর্বাধুনিক সমরাস্ত্র নয়, বরং ভৌগোলিক অবস্থানকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তেহরান আজ বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিশ্বের মোট তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 প্রবাহিত হয় সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়ে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির সুযোগে ইরানের জলপথের ওপর এক ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তারা বলছে হরমুজের কন্ট্রোল পুরো আমাদের হাতে, এবং আমরা তাই দেখছি তারা যেসব জাহাজকে যেতে দিচ্ছে সেগুলো যাচ্ছে, তাদের অনুমতি ছাড়া যে জাহাজগুলো পাস করার চেষ্টা করছে তাদেরকে একদম ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, ডুবিয়ে দেওয়া হচ্ছে লিটারালি।
মজার ব্যাপার হলো এই নিয়ন্ত্রণ নিতে ইরানকে পথটি পুরোপুরি বন্ধ করতে হয়নি, মাত্র কয়েকটি জাহাজ বা ট্যাঙ্কারে হামলার বিশ্বাসযোগ্য হুমকি দিয়েই তারা বিশ্ব অর্থনীতিতে কাঁপন ধরে দিয়েছে। হোয়াট এ গেম প্লে বাই ইরান। এর ফলে বিমা কোম্পানিগুলো যুদ্ধ ঝুঁকি কভারেজ তুলে নিয়েছে, আর জাহাজ চলাচল কমে গেছে 90%-এরও বেশি। নির্ভরযোগ্যতার সংকট ও অর্থনীতির রক্তক্ষরণ। আধুনিক বিশ্ব অর্থনীতি শুধু তেলের উপর নয়, বরং তার নিরবচ্ছিন্ন সরবরাহের উপর টিকে থাকে। যখন এই সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়, আনসার্টেন তৈরি হয়, তখন কেবল জ্বালানি সংকট হয় না, বরং মুদ্রাস্ফীতি, বাণিজ্য ঘাটতি এবং মুদ্রার অবমূল্যায়নের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমান সংকটে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হলো এর অসমতা। প্রতিটি জাহাজকে ড্রোন বা মাইন থেকে পাহারা দেওয়া পেন্টাগনের জন্য এক অসম্ভব ব্যয়বহুল কাজ, অথচ ইরানের জন্য মাঝে মাঝে একটি সফল হামলায় যথেষ্ট পুরো ব্যবস্থাকে একেবারে স্থবির করে দেওয়ার জন্য। জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত এবং চীনের মতো দেশগুলো উপসাগরীয় জ্বালানির উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। এই নির্ভরতা রাতারাতি বদলানো সম্ভব নয়, ফলে যখন সরবরাহের চাবিকাঠি ইরানের হাতে চলে যায়, তখন এই দেশগুলোর নীতি নির্ধারণেও তেহরানের প্রভাব বাড়তে থাকে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন যখন বলেন ইরানের সমন্বয় ছাড়া হরমুজ প্রণালী খোলা রাখা অবাস্তব, তখন স্পষ্ট হয়ে যায় যে পশ্চিমা বিশ্বের একক আধিপত্যের দিন শেষ হতে চলেছে। চীন, রাশিয়া, ইরান এক অঘোষিত অক্ষশক্তি। চীন চায় সস্তা জ্বালানি, রাশিয়া চায় চড়া দাম, আর ইরান চায় ভূ রাজনৈতিক প্রভাব। যদিও তাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো জোট নেই, কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের স্বার্থকে একেবারে এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে। একবার কল্পনা করুন, যদি এই তিন দেশ মিলে একটি জ্বালানি কার্টেল তৈরি করে, তবে বিশ্বের প্রায় 30% তেল পশ্চিমা বিশ্বের হাতের নাগালের বাইরে চলে যাবে। একদম কোনো এখানে ডাউট নাই। এটি হবে যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতৃত্বের কফিনে শেষ পেরেক ঠোকা। যুক্তরাষ্ট্র আজ এক ঐতিহাসিক সংকটের মুখে পড়ে গেছে। হয় তাদের ইরানের দাবি মেনে নিয়ে একটি নতুন বিশ্ব ব্যবস্থাকে স্বীকার করে নিতে হবে, যেখানে ইরান হবে চতুর্থ স্তম্ভ, না হয় লিপ্ত হতে হবে এক দীর্ঘস্থায়ী ও অনিশ্চিত যুদ্ধে। এটি কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং একটি রূপান্তরমূলক যুদ্ধ। এই লড়াইয়ের ফলাফল যাই হোক না কেন, বিশ্ব আর আগের অবস্থায় ফিরছে না, এ কথা একেবারে 100% নিশ্চিত। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ক্রেমলিনের একটি মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ইরান আগ্রাসনের কারণে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। ট্রাম্পের চরম হুঁশিয়ারি, গুড়িয়ে দেওয়ার হুমকি। ইস্টার সানডের পবিত্র আবহে কমেনি রাজনৈতিক উত্তাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কড়া ভাষায় ইরানকে আক্রমণ করেছেন। তার স্পষ্ট হুঁশিয়ারি, মঙ্গলবার মানে আজ বাংলাদেশ সময় রাত 8:30 নাগাদ যদি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে না হয়, মানে খুলে না দেওয়া হয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু, বড় বড় অবকাঠামো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সবকিছু গুড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই রুদ্রমূর্তি ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন এখন আর কেবল কূটনীতিক চাপে সীমাবদ্ধ থাকতে চাইছে না, তারা বোম্বারিং করছে এবং আরো ভয়াবহ বোম্বিং করবে। এবং এই পুরো হুমকিতে পুতিন কি বলছে? ক্রেমলিনের পর্যবেক্ষণ হচ্ছে পুরো অঞ্চল এখন জ্বলছে। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যের পর মুখ খুলেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, ইরানকে লক্ষ্য করে যে আগ্রাসন শুরু হয়েছে তার ফল হিসাবে পুরো মধ্যপ্রাচ্য এখন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড। পেসকভের মতে ভৌগোলিক বিস্তার, যুদ্ধ এখন আর নির্দিষ্ট সীমানা নেই, বরং ছড়িয়ে পড়ছে চারদিকে। অর্থনৈতিক ধস। এই উত্তেজনার ফলে বিশ্ব অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব পড়ছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিপজ্জনক পরিস্থিতি। ইরানের উপর সরাসরি আক্রমণকে অত্যন্ত বিপজ্জনক ও নেতিবাচক পদক্ষেপ হিসাবে আখ্যা দিয়েছে পুতিন। পুতিনের মতে ইরান বিরোধী এই সামরিক উন্মাদনা মধ্যপ্রাচ্যের শান্তিকে চিরতরে বিলীন করে দিচ্ছে এবং বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত অন্ধকারের দিকে। এখন দেখার বিষয়, আজকের আলটিমেটাম শেষে মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত লাভার মতো বিস্ফোরিত হয়, নাকি কূটনীতির কোনো শেষ চেষ্টা
এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে পারে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত হরমুজ প্রণালী নিয়ে শুরু হয়েছে এক নতুন দাবার চাল, যেখানে দাবার গুড়ি সাজাচ্ছে তেহরান ও বেইজিং। ভারতের প্রখ্যাত বিনিয়োগ বিশেষজ্ঞ সৌরভ মুখার্জির সাম্প্রতিক সতর্কবার্তা আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। তার মতে, চীন ও ইরান যদি যৌথভাবে এই জলপথের নিয়ন্ত্রণ নেয়, তবে তা ভারতের জন্য কেবল অর্থনৈতিক সংকট নয়, বরং একটি ভূ রাজনৈতিক বিপর্যয় হয়ে দাঁড়াবে। জ্বালানির নাভিমূলে চীনের থাবা। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে চীন এখন আর কেবল ক্রেতা হয়ে থাকতে রাজি নয়। কার্নেগি এন্ডাউমেন্টের গবেষকদের মতে, মধ্যপ্রাচ্যের তেলের উপর অতি নির্ভরশীলতা কমাতে বেইজিং এখন সরাসরি নিয়ন্ত্রণ বলয় তৈরিতে মরিয়া। 2021 সালে ইরানের সাথে করা সেই 25 বছর মেয়াদী বিশাল কৌশলগত চুক্তি এখন পূর্ণতা পাচ্ছে। পাকিস্তান, ওমান এবং আরব আমিরাতের বন্দরে বিনিয়োগের মাধ্যমে চীন কার্যত হরমুজ প্রণালীকে চারপাশ থেকে ঘিরে ফেলার একটি নকশা বাস্তবায়ন করছে। একে সমরবিদদের ভাষায় একটি কৌশলগত অভ্যুত্থান হিসাবে দেখছেন কারা? বিশেষজ্ঞরা। ভারতের অর্থনীতি এমনিতে কিছুটা মন্থর গতির মধ্য দিয়ে যাচ্ছিল, আর এই অবস্থায় হরমুজ প্রণালীতে অস্থিরতা ভারতের জন্য মরার উপর খরার ঘা হয়ে এসেছে। জ্বালানি তেলের অগ্নিমূল্য সরবরাহ ব্যাহত হলে তেলের দাম আকাশচুম্বী হবে, যা সরাসরি পরিবহন ও উৎপাদন খরচ কয়েক গুণ বাড়িয়ে দেবে। রুপির পতন ও মুদ্রাস্ফীতি। ডলারের বিপরীতে রুপির মান কমে যাওয়ায় আমদানি ব্যয় বাড়বে, ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে নিত্য প্রয়োজনীয় পণ্য। মধ্যবিত্তের হাহাকার। বিনিয়োগ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন কর্পোরেট মুনাফা কমে যাওয়ায় শেয়ার বাজারে ধস নামতে পারে, যা সরাসরি কর্মসংস্থান ও মধ্যবিত্তের ভোগ ব্যয় নেতিবাচক প্রভাব ফেলবে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, যখনই কোনো পরাশক্তি কোণঠাসা হয়েছে, পৃথিবী তখন এক নতুন এবং আরো ভয়াবহ রূপ দেখেছে। মোস্তফা খামেনির এই রণকৌশল কি কেবল আত্মরক্ষা, নাকি এটি এক নতুন পারমাণবিক মহাপ্রলয়ের পূর্বাভাস? ট্রাম্পের আলটিমেটাম আর চীনের নীরব সমর্থন কি আমাদের এমন এক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে ফেরার পথ আর খোলা নেই? আপনার কি মনে হয়, মোস্তফা খামেনির এই ওয়ার রুম থেকে আসা বার্তা কি সত্যি ইসরায়েলের পতন ঘটাবে, নাকি হরমুজ প্রণালীর এই অচলাবস্থা ভারতের মতো উদীয়মান অর্থনীতির কোমর ভেঙে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে এখনই পাঠিয়ে দিন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের শক্তি যোগায়। আজ এই পর্যন্তই। বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় আর পর্দার আড়ালের খবর সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো চাঞ্চল্যকর ইস্যুতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সদা জাগ্রত থাকুন। আল্লাহ হাফেজ।